সরকার আসলে কোনো দল নিয়ে কাজ করে না, সরকার নিজেরা কাজ করে। ডক্টর ইউনূস সাহেব উনি মনে করতেছেন যে উনি খুব ভালো অবস্থানে আছেন, উনি যা করবেন তাই হবে। বিষয়টা এরকম না। উনি বলতেছিলেন যে এই ছাত্র হলো আমার এমপ্লয়ার, আমাকে নিয়োগ করতে। ছাত্রদের কি অবস্থা দেখতেছেন না? পয়লা বৈশাখে দেখেন নাই একটা মিটিং করছিল, হাজার হাজার লোক নিয়ে মিটিং, উপস্থিত ছিল 60 জন। ছাত্রদের এখন ওই অবস্থা। এটা বুঝতে হবে, বেশি লেবু কষলে তিতা হয়ে যায়। ডক্টর ইউনূস যেন টের পাচ্ছেন না, কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি, উনি তো পিআর পার্সন। তো সোশ্যাল মিডিয়ায় ওনার জন্য কিছু লোক মাঠে নামছে, কিসের বিনিময়ে নামছে এটা উনি বলতে পারবে না, তারা বলতে পারবে। ওইটা দিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে ডক্টর ইউনূস 5 বছর থাকবে, 10 বছর থাকবে। আরে থাকবে কিসের জোরে? পলিটিক্যাল পার্টিগুলো এতদিন যে উনি ছিলেন, বাংলাদেশের এই অবস্থা কখনো হয় নাই যে একটা সরকারকে মাঠে থাকা প্রত্যেকটা বিরোধী দল, প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করছে। শেখ মুজিবও স্বাধীনতার পরে এইরকম অবস্থা পায় নাই, তখন জাফর এসে পড়ছিল, উনি পাইছেন। মাঠে যারা ছিল সবাই ওনাকে সাপোর্ট করছেন। একটা মাঠের দল, সবচেয়ে যে বড় দল, সেই দল যদি কালকে বলে আমি এই সরকারের সঙ্গে নাই, এই সরকার 10 দিন টিকতে পারবে নাকি? 10 দিন টিকতে পারবে? বুঝে বেজ্জতি হয়, এখান থেকে যাইতে হবে। সবচেয়ে বড় কথা হলো কি, নির্বাচন উনি দেওয়ার কে? আমার এই প্রশ্নের জবাব দেন তো ভাই। এই নির্বাচনটা উনি দেওয়ার কে? উনি তো দেবে না। নির্বাচনটা হওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার ইচ্ছা অনিচ্ছার উপর কিচ্ছু ডিপেন্ড করে না। ওনাকে তো এই পদে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য। উনি সেই কাজটা করবে। এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে উনি বলুক আমি ডিসেম্বরে না, আমি জুনে দেবো, ওকে ফাইন। কেন আপনি জুনে দেবেন ব্যাখ্যা করেন। বিএনপিতে ব্যাখ্যা করছে যে কেন সে ডিসেম্বরে চায়, এটা আজকে ব্যাখ্যা করে না, আরো অনেক আগে ব্যাখ্যা করছে। মঈন খান কাম দেখছি আজকে থেকে 2 সপ্তাহ আগে সে রয়টার্স ইন্টারভিউতে বলছে যে ডিসেম্বরে ইলেকশন না হলে কি কি ক্ষতি হতে পারে বলছে। উনি বলুক যে কেন উনি ডিসেম্বরে পারবেন না, কেন পারবেন না। লজিকটা কি? ওনার মনে হইল না আমি ডিসেম্বরে দেব না, এটা তো হইতে পারে না। বলে নাই, বলছে যে ডিসেম্বর থেকে জুন। কেন এই ডিসেম্বরেই নয়? কেন আমরা ব্যাখ্যা দেন আপনি, কেন নয়? এই কথাটা বিএনপি কেন শক্তভাবে বলছে না? এটা বিএনপি বলছে। তাহলে আমি আমাকে যদি বলেন আপনি নির্বাচন কবে চান, যে বক্তব্য আমি বলবো যে আমি নির্বাচন অক্টোবরে চাই। আমি কেন অক্টোবরে চাই আমি আধা ঘন্টা বলতে পারবো আমি কি কারণে অক্টোবরে চাই। বিএনপি যখন বলছে ডিসেম্বরে চাই, কারণ নিশ্চয়ই লজিক আছে। উনি বলে না কেন? কি মানে বলে না? ওই পুতু করলে হবে? যে বৈঠক হলো, সেই বৈঠকে দেখেন, বৈঠকের কথা আমরা একই বৈঠকে 2 রকম ভাষ্য পেলাম। আসিফ নজরুল বের হয়ে বললো যে বিএনপির সাথে বৈঠক হয়েছে, তাদের কাছে মনে হয়েছে বিএনপি তাদের কথায় তারা সন্তুষ্ট, মনে হয়েছে তারা তাদেরকে বোঝানো গেছে, তারাও তাদের বুঝেছে, তারাও তাদের বুঝেছে, বেশ ভালো। কিন্তু বিএনপি বের হয়ে তার এক কথা বললো। একই বৈঠকে কি 2 রকম? আমি উল্টা করে বলি যে বিএনপি যেটা বলেছে, যেটা ঘটছে ওটাই কইছে। যার গরু সে কয় বাজা, মানুষ কয় বছরে বাচ্চা দেয়, তাহলে তো হবে না। বিএনপির কাজটা হলো বিএনপি বাংলাদেশের জনগণের জন্য, বিএনপি যেটা বলছে ওটাই ধরতে হবে। আসিফ নজরুল এখানে তার কথা বলাটাই উচিত হয় না, কারণ বিএনপির কথা উনি তো বলতে পারে না। বিএনপির কথা বিএনপি বলবে, ওনার কথা উনি বলবেন। তো উনি কি এটার দালালি নিয়েছে নাকি যে বিএনপির রেতা সে করে দিবে? বিএনপিকে অপমান করলো নিয়ে ওইখানে, তারপরে আবার বিএনপি বললো যে আপনি আমি একটা কথা বলি, ধরে নেন, আপনি ধরে নেন বিএনপি যেটা বলছে বিএনপি বাইরে এসে উল্টা কথা কইছে, আপনি ধরে নেন। আমি হাইপোথেটিক্যালি ধরলাম যে বিএনপি মিথ্যা কথা কইছে, বিএনপি এতগুলি লোক সবগুলো হলো মিথ্যাবাদী, আর সে নিয়ে বাইরে কইতেছে যে আমি এটা ভিতরে কই না, এটা আমি কইছি, ধরলাম হাইপোথেটিক্যালি। তাহলে এখান থেকে সরকার কি শিক্ষা দিবে? যে সবচেয়ে বড় স্টেকটা যার, সবচেয়ে বড় যে বিরোধী দল, সে তারা মিথ্যা কথা কয়, তো তাদের তো উচিত যে ভাই এর ঝামেলার মধ্যে আমি যাবো না, তোমরা কবে নির্বাচন চাও দিয়ে দিচ্ছি, শেষ। ওনার বিএনপি ডিসেম্বর থেকে জুনে হলে ওনার কি সুবিধাটা ভাই, এটা আমার বোঝান তো। উনি তো অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো থাকতে আসে নাই,
উনি তো আমি যতদূর আপনিও দেখছেন পত্রিকায় যেটা দেখলাম, ওনারা বারবার বলছে যেটা যে সংস্কার হবে, যদি ছোট সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে করা সম্ভব, আপনারা এটা এগ্রি করেন। আর যদি মনে করেন যে আরেকটু অধিকতর ইয়ে হবে তাহলে তো আরো 2-1 মাস সময় লাগতে পারে। তো এইটা তো আমি বুঝি তাদের বক্তব্য। ভাই বেসিক কথাটা কি জানেন, সংস্কার করতে কেন জুন লাগবে? বড় সংস্কার আর ছোট সংস্কার কাহাকে বলে আপনি আমার বুঝান। বড় সংস্কার কি, ছোট সংস্কার কি? সেটা তো রাজনৈতিক দল এবং সরকার তারা বুঝবে না, এখন আমি বুঝবো, আমি পাবলিক, আমি বুঝতে আমি চাই। আর আপনি যদি বলি হ্যাঁ। তাহলে তো বিএনপি বা জামাত বা যারা আছে তারা ভাই এইটা হচ্ছে বড়, এটা ছোট, আপনার ডিসেম্বরের মধ্যে এটা করেন, নির্বাচনটা এখন পর্যন্ত কি ডক্টর ইউনূস বলছে যে বড় সংস্কার কাহাকে বলে, ছোট সংস্কার কাহাকে বলে? ওনার গ্রামীণ ফোনের প্যাকেজ বুঝি, কিন্তু ওনার সংস্কারের প্যাকেজ আমি বুঝি না। প্যাকেজটা কি, বড় জিনিসটা কি আর ছোট জিনিসটা কি আমার বুঝেন না রে ভাই। আপনাকে ডিফাইন করতে পারবেন যে কাহাকে বড় সংস্কার বলে, কাহাকে ছোট সংস্কার বলে? ডিসেম্বর এবং ডিসেম্বরে ছোট সংস্কার কেন? কি করলে ছোট সংস্কার, কতটুকু করলে ছোট সংস্কার বলুক না রে ভাই। ব্যাখ্যা এই জিনিসটা বিএনপিতে এই কথাই বলতেছে। ভাই তুমি আমাকে একটা রোড ম্যাপ দাও যে তুমি কখন থেকে কি করবা। এটা দিতে এত লজ্জা কেন, শরম পাই কেন? কিন্তু শরম পাওয়ার কিছু নাই। আপনি বেসিক্যালি উনি আসছে কেন বলেন তো? এই পদটা উনি বসছেন কেন? শাসন করার জন্য? উনি বসছেন এখানে একটা নির্বাচন দেওয়ার জন্য। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দিবেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, সেই দলের কাছে দলটা উঠাই দিবে। আর এই সংস্কার এগুলো বোগাস সংস্কার। আমি বলে দিচ্ছি, আগে কিছু হইলে কত উন্নয়ন, হাসিনা কইতে উন্নয়ন, এরা কয় সংস্কার। ভাই উন্নয়ন যেরকম গণতন্ত্রের বিকল্প নয়, সংস্কারও তেমনি গণতন্ত্রের বিকল্প নয়। সংস্কার দরকার নাই বলছেন? অবশ্যই দরকার আছে। সংস্কারটা কে করবে? ধরেন আপনি টিভি স্টেশনে স্টুডিও করবেন, আমার এক খালাতো ভাই আছে, সে টেবিল বানাইতে পারে, সে তার এমনি আসলাম ভাই আমার খালাতো ভাই টেবিল বানানোর অভিজ্ঞতা আছে, সে আপনার স্টুডিওটা বানাই দিবে, তারা আপনি কামে দিবেন, বসাবেন। এরা তো তাই বসাইছে। যে লোকটা সংস্কার করতেছেন, এই লোকটাকে সংস্কার করার যোগ্য? কোন বিবেচনার যোগ্য? আলী রিয়াজ কিসের বানাবে, সংবিধান সংস্কার করবে? বোঝান আপনি আমারে। সংবিধানে তার কি পড়াশোনা আছে? সে কবে সংবিধান বানাইছিল? সংবিধান সে জীবনে, তার পেশাগত জীবনে সে কখনো সংবিধান নিয়ে কোনো কাজ করছে? কমন সেন্সে বড় কাজ হয় না। আপনি আমাকে বলেন আমি সংবিধান নিয়ে আধা ঘন্টা বলতে পারবো, কিন্তু তা বলে আপনার সংবিধান সংস্কার করতে দেন, আমি তো কিছুই করতে পারবো না। আপনি যা করবো ওটা হবে কমন সেন্স। কমন সেন্স ইম্পর্টেন্ট। কমন সেন্সে বড় কাজ করা যায় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কামাল আহমেদ দিয়েছেন আপনি গণমাধ্যম সংস্কার করার জন্য, ও তো বিদেশের নাগরিক ভাই। আলী রিয়াজ তো বিদেশে, যদি মনে করেন এই সংস্কার করলো, করার পরে এই সংস্কারটা ভালো হলো না, আপনি আলী রিয়াজ ধরতে পারবেন? সে তো 2 দিন বলে আমেরিকা চলে যাব কেন? ওই লোকটা আমার লাগবে কেন? আমার দেশে কেউ নাই? সংস্কার প্রস্তাব যেগুলো হয়েছে এই দেশে, সেই প্রস্তাবগুলো তো সব দলের কাছে দেয়া হচ্ছে যে আপনারা কোনটা গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করবেন, আপনাদের মতামত দেন। সব আজকেও তো সংস্কার কমিশন বিএনপির বৈঠক ছিল, সেখানে তো তারা বক্তব্য দিয়েছে তারা কোনটা মানবে, কতগুলো তারা মেনেছে, কতগুলো তাদের অর্ধেক মেনেছে, কতগুলো তারা বলেছে যে এটা পরিবর্তন করতে হবে। তারা তো মানে আলোচনার মধ্যে আছে। ভাই এগুলি কেন হচ্ছে বুঝেন না? বিএনপি বলেন, অন্য দল বলেন, তারা কি করতেছে? তারা ভাই তাদের মূল লক্ষ্য হলে আমি একটা নির্বাচন চাই। এখন এরা একটা সংস্কারের একটা অজুহাত নিয়ে আসে সামনে, যদি না মানে কবে কি যাই সংস্কার মানে না, এটা কয়ে এনে আরো কিছুদিন তোরা যা করস কর, আমি আসি, সমস্যা নাই, ইলেকশন হোক, তখন দেখবেন তোমার এই বই দেখি আমি শের ধরে বেশি নাকি মানে পানিতে ফেলাই দিই, এটা তখন দেখা যায়। এটা বুঝেন না? আচ্ছা ঠিক আছে। তবে আজকে আবার তারা প্রেস মিটে বলে 3 দফা বড় আকারে দাবি দিয়েছে যে এইগুলো করে নির্বাচনটা তারা চায়, শীঘ্রই চাই, কিন্তু এগুলো করতে হবে। দেখেন জামাতের রাজনীতি নিয়ে আমি আসলে কীভাবে বলবো, কারণ আমি নিজে তো কোনো রাজনীতি করি না, বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো মানে আগ্রহ নাই, অনাগ্রহও নাই। তো জামাত এক রাজনৈতিক দল, জামাত ইসলাম, বাট এটা ইসলাম না, এটা জামাত ইসলাম একটা পলিটিক্যাল পার্টি আমি মনে করি। সেবার বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন জাতীয়তাবাদী দল যারা না করে তারা কি আর বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে না? তাও করে, কিন্তু এই দলটা এই নামই দিছে, এই নাম দিয়ে তারা করে আর কি।
এদের কিছু আদর্শ আছে, কিছু লোকজন আছে, এরা এদের মতো করে করে, জামাতও তাদের মতো করে করে। এদের সবারই লক্ষ্য হইল দেশের ক্ষমতায় যাওয়া। তারা হয়তো জনগণের জন্য কিছু করতে চায় এবং তারা মনে করে জনগণের জন্য এই কাজটা করার জন্য ক্ষমতায় আমার যাওয়া দরকার, ক্ষমতায় গেলে আমি ভালোভাবে কাজটা করতে পারবো। এটা হলো দৃশ্যত, তাত্ত্বিকভাবে এটা। আর প্র্যাকটিক্যালি হয়তো অন্য কোনো ধান্দা থাকতে পারে, সেটা তাদের ব্যাপারে। যখন ক্ষমতায় যায় তখন বোঝা যায় যে কার মধ্যে কী ধান্দা আছে। তবে আমি একটা কথা বলি আপনাকে, 2001 সালে জামাত এবং বিএনপি কিন্তু একসঙ্গে ছিল, তারা একসঙ্গে থেকে কিন্তু ক্ষমতায় গিয়েছিল। তার মানে এই না 2001 সালের জামাত আর আজকের জামাত এক না, 2001 সালের বিএনপি এবং আজকের বিএনপিও এক না। তারও চেয়ে বড় কথা, 2001 সালের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশও এক না, ভোটারও এক না, সব পরিবর্তন হয়। যখন কেউ বলে যে বিএনপিকে দেখেছি তারা এগুলি করছে, তারাও তো লুটপাট করছে, তার মানে এই না তুমি যেটা দেখছো ওইটাই যে আবার হবে তা না, ওর চেয়েও খারাপ হতে পারে, ওর চেয়ে অনেক ভালো হতে পারে। জামাতেরও একই জিনিস। কেউ বলবে জামাত, তাদেরকে চিনি, তারা রক কাটে। এখন তারা একসময় রক কাটতে বলে যে এখনও রক কাটে, এটা আপনি অত সহলিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এখনও তো কিছুই কাটে না, অথবা গলা কাটে, কে জানে। এটা যখন তাকে হাতে দাও দিবেন তখন টের পাওয়া যাবে সে কী কাটে। কাজেই এখন আপনি ওই আগের বিবেচনা করে, আমি মনে করি যে আগের ইতিহাস দিয়ে এভাবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ এর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। 2024 এমন একটা শিক্ষা দিয়েছে এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে, এই দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে। তারা জানে যে স্বৈরাচারী হলে তার পরিণতি কি হয়। আপনাকে সত্যিই মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই শিক্ষা নিয়েছে বলে আপনার মনে হয়? আমি মনে করি নিয়েছে, আমি মনে করি। কারণ আমি মনে করি এই কারণে, এটা যদি শিক্ষা না নেয় রে ভাই, তাহলে আর রাজনীতি কেন করবে? শেখ হাসিনা যেরকমভাবে ক্ষমতা কুক্ষিগত করছিল, একত্রিত করছিল, পুঞ্জীভূত করছিল একটা কেন্দ্রে, এটা মানে কেউ কল্পনা করতে পারে নাই যে এইভাবে করা সম্ভব, সেটাই টিকে নাই। আর এটা তো এরা বুঝে, এটুকু বোঝার মতো ক্ষমতা না হলে একটা পলিটিক্যাল পার্টি চলতো না রে ভাই। এখন জামাত যে কাজটা করতেছে, জামাতে কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে। জামাতের সাথে বিএনপির এই যে দ্বন্দ্বটা যেটা আপনি দেখলেন, মানে কোনো দ্বন্দ্ব নাই, পুরনো বন্ধু। পুরনো বন্ধু কি হয় না ভাই? 5 বছর প্রেম করে বিয়ে করছেন, 3 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওর যে বড় শত্রু আর পৃথিবীতে কেউ নাই। হয় না এরকম? দেখেন নাই? তাই ম্যাক্সিমাম তাই হয়। 60 বছর সংসার করার পরেও তো ডিভোর্স। এবং ডিভোর্সের পরে কি হয় বাংলাদেশে? যেই মাত্র ডিভোর্স হয়ে গেল, যেই মাত্র ব্রেকআপ হয়ে গেল, ওর চেয়ে বড় শত্রু আর কেউ নাই। খারাপ। খালি তখন চিন্তা করে ওর কাছে আমার কি কি ছবি আছে, ওর কাছে আমার কি কি বলছি, কি কি ডকুমেন্ট আছে, ওই চিন্তায় ঘুম জায়গা। তো এই একই জিনিসটা ভাই। কাজে এক সময়ের বন্ধু সারা জীবনের বন্ধু, এটা ঠিক না। ওই বন্ধুত্ব নাও থাকতে পারে, আবার বন্ধু হইতেও পারে। বন্ধুত্বটা হয়েছিল কেন? আদর্শের বন্ধুত্ব নো, সেগুলো ক্ষমতার বন্ধুত্ব। আদর্শ কি এক? জামাতের আদর্শ আর বিএনপি আদর্শ কি কখনো এক ছিল? কখনো এক ছিল না। আমার ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, অথবা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, একটা সাময়িক একটা লক্ষ্যকে সামনে রেখে তারা এখনও হতে পারে। তারা যদি ভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, তারা আবার এক হয়ে যেতে পারে। এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নাই, এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই, এটা হতেই পারে। বিএনপি জামাত যেটা করেছিল 5ই আগস্টের পরে, জামাত মনে করেছিল যে আমরা তো সামনে আছি এবং আমরা বিএনপিকে ছাড়াই ক্ষমতায় যাইতে পারবো, এবং তখন তারা বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে, অনেকভাবে করছে, এখনও করে। বিএনপির যতটা বদনাম হয়েছে, বিএনপি কিন্তু বদনাম হয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপির অনেক বদনাম হয়ে গেছে। চুরি চামারি, এই ধান্দাবাজি, চাঁদাবাজি, জবরদখল, এগুলি বিএনপি বদনাম হয়েছে। যতটা তারা করছে তার চেয়ে একটু হলেও বেশি প্রচার হয়েছে, এবং এই প্রচারের মহান দায়িত্বটা জামাত পালন করছে। এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি। আবার জামাত কিছু পলিটিক্সও করছে, কিছু ভালো কাজও করছে, কিন্তু জামাত অসাধারণ কিছু ভালো কাজ করছে এই সময়ের মধ্যে, যেটা আমি খেয়াল করেছি। এটা নিয়ে আমি পরে একসময় বলবো। তো এইগুলো হলো পলিটিক্যাল পার্টি, তাদের একটা লক্ষ্য আছে, তারা জনগণের মন জয় করতে চান। যখন জামাত দেখছে যে একা আমার পক্ষে সম্ভব না ক্ষমতায় যাওয়া, যত কিছুই করি না কেন, ওই মানে আসন 30টা থেকে 40টার উপরে হয় না, তখন তারা চিন্তা করছে তাহলে আমি দেখি বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে একটু বাড়াতে পারি কিনা। হইতেও পারে, আমি বলছি না এটা হয়েছে, আমি বলছি না, কিন্তু হইতেও পারে, নট আনলাইকলি। মানে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই, সেটাই তো? না, কোনো কথা নেই। যে আপনার কি বলবেন আপনি? এটা আমার কাছে না খুব কনফিউজিং মনে হয়েছে। কনফিউজিং মনে হয়েছে, উনি বলতে চাচ্ছেন যে
প্রশাসন মানে এই প্রশাসনের অধীনে নির্বাচন করা যাবে না, কারণ প্রশাসন নাকি বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। 2 মাস আগেও তো তিনি প্রশাসনেই ছিলেন। আমি সেটাই বলছি। তাহলে যদি আমার প্রথমত কথা হলো এই প্রশাসনের অধীনে নির্বাচন কি প্রশাসনের অধীনে হয়? এটা হলো 1 নম্বর কথা। নির্বাচন তো হবে নির্বাচন কমিশনের অধীনে। তো উনি প্রশাসনকে ব্লেম করলেন কেন? আবার প্রশাসনের হেড কে? আমি যদি স্থানীয় প্রশাসন ধরি, স্থানীয় সরকারের হেড তো তাদেরই এক ইয়ার দোস্ত, তাই না? যিনি ইচ্ছাগুলো যা ইচ্ছা তাই করতে পারেন। তো উনি তো আছেন এখানে, তো ওনার উপরে সে আস্থাটা নাই কোনো, নাকি ওনার নিয়ন্ত্রণটা নাই। আবার এত তাহলে 9 মাস হয়ে গেল, 9 মাসে তারা প্রশাসনে কি করতে পারলেন? উনি তো মাত্র 2 মাস ধরে নাই, এর আগ পর্যন্ত তো উনি ছিলেন, ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত উনি এখানে ছিলেন, তাই না? তো এগুলো পারতেছেন না কেন? আবার যখন প্রশাসনের প্রতি ওনাদের অনাস্থার কথা উনি বলেন, তখন তো এটা প্রকারান্তর আসলে ডক্টর ইউনূসের প্রতি অনাস্থা হয়ে যায়, তাই না? এগুলি আসলে আর্টিকেল পার্টিকেল করে, খুচরা নেতাদের বলে তুমি বলো, পরে আবার ধমক দেয় এটা বললা কেন, এরকম কিন্তু আমরা বহু দেখছি। তো এখানেও এই জিনিসটা প্রথমে এটা বলছে হলো গিয়া মানে পুরো উপদেষ্টা পরিষদের সবচেয়ে গুরুত্বহীন যে উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, সে যে প্রথম বলছে যে আমাদের তো ম্যান্ডেট আছে, যতদিন হাসিনা থাকার কথা ছিল ততদিন থাকার। সে তো অনেক আগে বলছে। হ্যাঁ বলছে তো ভাই, সে তখন উপদেষ্টাই ছিল, উনি তো শুরু করছে আস্তে করে একটা দিয়ে দেখলো যে বাড়ি দিয়ে কি হয়। তারপরে কয়দিন গেল, তারপরে সার্জিস বললো একটা, তার জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পদে 5 বছর দেখবে, এটা আরেকটা বাড়ি দিল। এইটা বাড়ি যখন দিল তখন পাশাপাশি সময়ে ওনাদের একজন পীর আছেন, ব্রাহ্মণ পীর, প্যারিসে থাকেন, উনি থিওরি দিলেন একটা যে 5 বছর থাকতে হবে, উনি প্রধান উপদেষ্টা হবেন, তার সঙ্গে ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান। তারপরে এই কমিটির যারা যারা আছে তাদের মধ্যে যারা যোগ্য তারা থাকবে, এবং কীভাবে যোগ্য নির্ধারণ করবে, বোস্টন থেকে একটা টিমকে নিয়ে আসবে ভাড়া করে, তারা এসে বোস্টন থেকে এসে বাংলাদেশে তারা দেখবে কার কোনটা যোগ্য কার কোন যোগ্য না। তারপরে যারা অযোগ্য তাদেরকে ঝিটিয়ে বিদায় করবে, তারপরে বাকি বিভিন্ন দল থেকে একটাকে নিয়ে আসবে, এনে জাতীয় সরকার করবে, তারা 5 বছর থাকবে। আবার বিএনপি লোভ দেখাইলো, এতে লাভ যেটা হবে সেগুলো তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে থাইকা শিখবে যে কিভাবে কি করতে হয়। ভাই ডক্টর ইউনূস নোবেল পাইছে, পলিটিক্সে পাইছে, পলিটিক্সে তারেক রহমান তার কাছ থেকে শিখতে হবে না। তারেক রহমান গত এত বছর ধরে এই পলিটিক্সই করতেছে, তার কাছে তার ডক্টর ইউনূসের কাছে রাজনীতি শেখার কিছু নাই, ওটা তারেক রহমান বুঝে, সে এবারে জ্ঞান দিয়ে দিল, তাহলে তারেক রহমান ভালো করতে পারবে, যেহেতু সে ভালো করতেছে। আরে ডক্টর ইউনূস এখন যে ভালো করতেছে এইটার কারণ হলো একটাই, যে বাংলাদেশের অবস্থিত মানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো এইগুলো তাদের বিরোধিতা করতেছে না। যদি বিরোধিতা করতো, এক তেলের দাম নিয়ে তো এই গভর্নমেন্ট নড়বড় হয়ে যেত। 2 মাসে গত 4 মাসের মধ্যে ডিসেম্বরে একবার তেলের দাম বাড়াইছে 7 টাকা, 8 টাকা, 8 টাকা, 8 টাকা, ডিসেম্বরে বাড়াইছে 8 টাকা, এইবারে বাড়লো 14 টাকা। 22 মানে টাকা। 4 মাসের ব্যবধানে 2 দফায় প্রতি কেজি প্রতি লিটারে এই যে 22 টাকা বাড়ানো, এই একটা ইস্যু দিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলোকে এই গভর্নমেন্টের পায়ের তলার থেকে মাটি সরাই দিতে পারতো। কেউ কিছু বলে না, সবাই তাকে ভালোবাসে, নিঃশর্ত ভালোবাসা দিছে। তো নিঃশর্ত ভালোবাসাতে মাঝে মাঝে ক্ষতিকর হয়, এখনও যদি এই পলিটিক্যাল পার্টিগুলো না বুঝে তাহলে তো কিছু করার নাই। তাদের কি বিরাট মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এটা তারা জানে, বাট আমরা হতাশ। আমরা আমাদের শুনেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো কোনো ভয়েস নাই। আমরা কি করি, আমরা একটা পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি, এই যে আমার হইয়া এই পার্টিটা এই কথা বলবে। এখন পার্টিরা কি মনে করে চুপ করে থাকে এটা তারা বুঝে, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি হতাশ হই, আমি কিন্তু ডক্টর ইউনূসের উপর হতাশ না, আমি হতাশ এই বিএনপির উপর, কিছু কয় না কে, এত ধৈর্য কেন, এত ধৈর্য কেন? আচ্ছা তো কি আমাদের যে ভৌগোলিক অবস্থাটা একবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের চারদিকেই বলতে মোটামুটি কিন্তু একদিকে সমুদ্র আর মোটামুটি ছোট্ট একটু জায়গায় মিয়ানমার আছে, আর বাকি দিক থেকে আপনার ইন্ডিয়াই তো আছে। তা আমি যার সঙ্গে সম্পর্ক করি না, ইন্ডিয়াকে পার হয়ে যে আমাকে সম্পর্কটা করতে হবে। এবং সেই সম্পর্কটা আমরা কখন করি, এই যে বলেন একটা জিনিস যে শত্রু হলো বন্ধু, এই চাণক্য নীতি যদি আপনি ফলো করেন যে শত্রু আমার বন্ধু, তো এই চাণক্য নীতি খুবই কার্যকর কখন জানেন, যুদ্ধের সময়, স্বাভাবিক শান্ত পরিবেশে না। এখন ভারতের শত্রু পাকিস্তান,
ভারতের শত্রু চীন। তো আমরা চীনের সঙ্গে সম্পর্ক করে আসছি, ভারতের সঙ্গে বসছিলাম, বসার 2 দিন পরে দেখলাম যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। তো আমাদের লোকজনরা বলে, আমাদের যারা নাকি নেতৃবৃন্দ পর্যায়ে আছেন, বিডারকে বিরাট বিশেষজ্ঞ জ্ঞানী চেয়ারম্যান, উনি বললেন এতে নাকি আমাদের কোনো ক্ষতি হবে না। পরে আবার কালকে দেখলাম যে ক্ষতির পরিমাণ নাকি 2000 কোটি টাকা। তো 2000 কোটি টাকা ওনার কাছে টাকাই মনে হয় নাই, হতেই পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু সৌহার্দ্যপূর্ণ মিটিংয়ের ফল তো দেখছি। এখন আমরা আবার যাচ্ছি গিয়া ভারতের যে মানে শয়নের স্বপ্নে, ভারত যারা মনে করেন গালি দেয় যে তোরা পাকিস্তান পাঠাই দেবো, যারা গালি দেয় তারা পাকিস্তান পাঠাই দেবো, এরকম যাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমরা দহরম মহরম করার চেষ্টা করি। সম্পর্ক আমি কারোর সঙ্গে খারাপ করতে বলি না, বাট বিষয়টা হলো কি, এগুলি করে আমি যদি লাভ হয় ভালো, যদি চীনের সঙ্গে দহরম মহরম করে, পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করে আমরা যদি ইন্ডিয়াকে আমার বাগে রাখতে পারি, খুব ভালো, আমি এত অস্বীকার করবো না, আমার তো কোনো সমস্যা নাই। কার কী হলে কী অসুবিধা, আমারটা ঠিক থাকলে হয়। যদি আমাদের সেরকম সামর্থ্য থাকে অতি উত্তম, যদি সামর্থ্য না থাকে তাহলে উত্তম নয়। কিন্তু আমার যেটা বেসিক কথা সেটাই বলি আপনাকে। বেসিক কথা হলো কি, এই সরকার তো বেশি দিন থাকবে না। ধরেন সরকার যেভাবে থাকতে চায় সেটাও যদি ধরি, তাও তো 1 বছর, আগামী ধরেন জুনের আগে সেই নির্বাচনকে দিয়ে চলে যাবে। তাহলে আমি এই সরকারকে রিকোয়েস্ট, এই জন্য বলা হয়ে থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের মূল ফরম্যাটটা কি, তারা বড় ধরনের কোনো কাজ করবে না, কেবল দৈনন্দিন কাজগুলি করবে। আমারও বক্তব্য যে এমন কিছু বড় কাম করেন না, আকাম করেন না, কাম করতে যে আকাম করেন না, যার নাকি দায় পরবর্তী গভর্নমেন্টের উপর চাপে। মনে করেন আপনারা আওলা বাজায় থুয়ে গেলেন যে তো আমরা যাই, তারপর তো দেখি তোরা কেমন করে চালাস, এটা ঠিক হবে না। এটা কি পররাষ্ট্রনীতি কি অন্য কোনো নীতি, অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত, এগুলি করতে গেলে সাবধানে করা উচিত। কারণ আমি মনে করি যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের না যাওয়া উচিত। কারণ আপনি যেভাবে যাচ্ছেন, এটা তো পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাকে আবার চেঞ্জ করতে হয়, তখন আবার কিন্তু একটা আওলা বাজে। দরকারটা কী, আপনি দৈনন্দিন কাজগুলি করেন না, ইলেকশনে করেন, ইলেকশনের কোনো খবর নাই, সে মানে ডিঙ্গে যে পাকিস্তানের সঙ্গে সই করবে, যে দেশ নিজেই চলতে পারে না।